সমবেদনা জানাই, সম্মান জানাই, আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দিন, দ্রুত সুস্থতা নসিব করুন। আমি স্মরণ করছি 1947 সালকে, যার বিনিময়ে আমরা একটা সীমানা পেয়েছি। আমি স্মরণ করছি 52কে, যার বিনিময়ে আমরা ভাষা পেয়েছি। আমরা স্মরণ করছি 1971 সালকে, 71-এর যোদ্ধাদেরকে, শহীদদেরকে, যাদের বিনিময়ে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। আমি সেই শহীদদেরকে স্মরণ করছি। আমি বিশেষভাবে স্মরণ করছি বাংলাদেশের যে জামাল, যে যোদ্ধা ভাই ও বোনেরা তাদের জীবনের বিনিময়ে আমাদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণের চেষ্টা করেছেন। বিশেষ করে আমাদের ভেদরগঞ্জে রামভদ্রপুর ইউনিয়নে 2013 সালের শহীদ হাফেজ বেলাল ভাইকে আমি স্মরণ করছি। সেই মুহূর্তকে, যখন পুলিশের গুলিতে বেলাল ভাইয়ের বুক ঝাঁঝরা হয়েছিল। আমি স্মরণ করছি এদেশের আরো অনেক তরুণ যুবককে, যারা তাদের জীবনের বিনিময়ে এদেশের সভ্যতা নির্মাণে, একটি সুন্দর সমাজ এবং গণতান্ত্রিক পরিবেশ নির্মাণের জন্য যুগে যুগে প্রাণ দান করেছে। প্রিয় ভাইরা, সংগ্রামী সাথীরা আমার, বাংলাদেশের সমস্যা কি? বাংলাদেশের সমস্যা হলো দুর্নীতি। বাংলাদেশের সমস্যা কি? বাংলাদেশের সমস্যা হলো আমাদের ব্যবস্থাপনার দুর্বলতা। আমাদের সমস্যা হলো আমাদের বিচারহীনতা। এদেশের অসহায় মানুষ, মজলুম জনতা বিচারের দরবারে যে কাঁদে, দিনের পর দিন পার হয়ে যায়, তাদের হকটা তারা পায় না। নানা পর্যায়ের গরিমিসির মাধ্যমে এদেশের অসহায় মানুষ দিনে দিনে নিপীড়িত হয়েছে। প্রিয় ভাইরা, এদেশের সম্পদের সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। এদেশের কর্মঠ 100 কোটি হাত আছে। এদেশের 20 কোটি মানুষের 20 কোটি জোড়া হাত এদেশ পুনর্গঠনের জন্য যথেষ্ট, ইনশাআল্লাহ। কে এই হাতকে বেঁধে রেখেছে? কারা আমাদেরকে পিছিয়ে দিয়েছে? কিভাবে আমরা নির্যাতিত হয়েছি? কিভাবে একটি জাতি পিছিয়ে যায়? বিগত 53 বছরের ইতিহাস আমাদেরকে সেগুলো জানিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা, এদেশের স্থপতি রাষ্ট্র দায়িত্ব নেওয়ার পর বলেছে, সবাই পায় সোনার খনি, আমরা পেয়েছি চোরের খনি। এই নেতাকে অনেক আগে জানিয়ে দেওয়া হয়েছিল, শেখ মুজিবুর রহমান, আপনি আপনার দলীয় বাহিনী দিয়ে অন্যের মিটিং ভাঙতে পারবেন, দেশ গড়তে পারবেন না। 3.5 বছরের ইতিহাস আমাদেরকে সেটা সাক্ষী দিয়েছে। আমি বলতে চাই, আমাদের সমস্যা দুর্নীতি, আমাদের সমস্যা হল বিচারহীনতা, অব্যবস্থাপনা। আমরা কি এখান থেকে ঘুরে দাঁড়াতে পারি না? নিশ্চয়ই পারি। এ জাতি যদি পৃথিবীর দিকে দিকে যে অন্যান্য দেশকে গড়ে তুলতে পারে, তাহলে বাংলাদেশকে কেন পারবে না? আজকে প্রয়োজন একটি দুর্নীতি মুক্ত, দখলদারিত্ব মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি নেতৃত্ব। প্রিয় ভাইরা, এই নেতৃত্ব কারা দিতে পারে? এই নেতৃত্ব দেওয়ার যোগ্য উত্তরাধিকার রাখে এদেশের ইসলামী আন্দোলন, এদেশের ইসলামপন্থী জনতা, এদেশের ইসলামপন্থী নেতা নেতৃত্বই পারে এদেশকে সঠিক দিক নির্দেশনা দিতে। আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, ভেদরগঞ্জবাসীকে আহ্বান জানাবো। আপনাদের অনেক সমস্যা আছে, আপনাদের যোগাযোগের সমস্যা, আপনাদের হাসপাতাল নেই, আপনাদের ভালো স্কুল প্রতিষ্ঠান নেই, শিক্ষা প্রতিষ্ঠানের অভাব, এগুলো সবই সমাধান যোগ্য যদি না নেতৃত্ব থাকে সৎ লোকের হাতে।
এই সৎ লোকের স্টক, এই সৎ লোকের কারখানা হলো বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজকে আপনাদের কাছে, এই জনতার কাছে সামনে দাঁড়িয়েছি। আপনারা যদি সকলে মিলে, আমরা সকলে মিলে এদেশের সুন্দর ভবিষ্যৎ করতে চাই, তাহলে এমন নেতৃত্ব বাছাই করতে হবে যে নেতৃত্ব পেট ভরা থাকে, যে নেতৃত্ব হৃদয় ভরা, যে নেতৃত্ব হাহাকার করে না, যে নেতৃত্ব চাঁদাবাজি করে না, সন্ত্রাস এবং দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। আমি আপনাদেরকে জানাই, দুর্নীতি আমাদের স্পর্শ করবে না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলি, কোন জালেম আমার কাছে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমরা মজলুমের পক্ষে দাঁড়াবো এবং জাতি একটি সুসমন্বিত অগ্রগতির জন্য, প্রগতির জন্য, অতীতের সকল বিভেদকে গুছিয়ে দিয়ে একটি সুন্দর বাংলাদেশ করার জন্য আমরা আপনাদের সকলকে নিয়ে, সকল দল মতকে নিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আজকে আমি আহ্বান জানাই এদেশের সকল সুস্থ বিবেকবান মানুষকে মন গড়া ইতিহাসের পিছনে পড়ে না থেকে, ষড়যন্ত্রের কথা বলে সত্য মনে না করে, নানা রকম কনস্পিরেন্সিকে রুখে দিয়ে আসুন এদেশের সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ন্যায়ের পক্ষে, দুর্নীতি বিরোধী মঞ্চে আমরা সকলে একত্রিত হই। আমাদের আমির জামাত বলেছেন, আমাদের এবারের লক্ষ্য হলো দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা। এদেশের প্রধান শত্রু দুর্নীতি। এই দুর্নীতিকে রুখে দেওয়ার জন্য আসুন আমরা আমাদের ব্যালট বাক্সকে দুর্নীতির বিপক্ষে আমাদের মতামত পেশ করি। আপনারা কি পারবেন? আমি এই জনতাকে আহ্বান জানাই, দেশকে করতে হলে দলমত নির্বিশেষে, ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে শুধুমাত্র একটি জায়গায় আমরা একত্রে হই, একটি জায়গায় আমরা সম্মতি দেই, আমরা দুর্নীতিকে না বলি ইনশাআল্লাহ। বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ, একটি নতুন বাংলাদেশ, একটি প্রগতির বাংলাদেশ করার শপথ নিই। সকলকে সাধুবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।
সাম্যের সমাজ ইসলামের ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী সহ আর যারা করেছেন। এই কারণে বাংলাদেশ জামাত ইসলামী আজকে দেশের দুইটি বড় রাজনৈতিক দলের মধ্যে একটি সবচাইতে গ্রহণযোগ্য রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। প্রিয় বন্ধুরা, জামাতের ৭৫ বছরের এই ইতিহাসে যেইবার জামাত সকল স্তরে জনগণের দায়িত্ব নেওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য জামাত নির্বাচন করছে, সারা দুনিয়াবাসীর কাছে জামাত নিজেদের স্ট্র্যাটেজি বর্ণনা করেছে। পশ্চিমা দুনিয়ার বড় বড় দেশগুলির কাছে জামাতের কর্মসূচি তুলে ধরা হয়েছে। তোমরা যে দুর্নীতিমুক্ত দেশ চাও, তোমরা যে নারী অধিকারের দেশ চাও, তোমরা যে সাম্যের দেশ চাও, তোমরা যে অর্থনীতির দেশ চাও এবং শোষণ মুক্ত যে সমাজ তোমরা চাও, সেই সমাজ গড়ার মানুষ আছে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামের হাতে। প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে, সারা দুনিয়ার কাছে দেখিয়ে দিয়েছে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ দেশেও ন্যায় এবং সততার সাথে দায়িত্ব পালন করে সারা পৃথিবীর কাছে তার নজির স্থাপন করেছেন। সুতরাং যদি দেশের জনগণ জামাতের উপর ক্ষমতা দেয়, তাহলে যদি দেশের জনগণ, আমিরা যেমন বলেছেন, আল্লাহ তাআলা মেহেরবানিতে জামাত যদি দেশের জনগণ আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেয়, তাহলে আমরা বৈষম্যহীন সমাজ করব, দুর্নীতিমুক্ত সমাজ করব, ন্যায়ের শাসন করব, দেশের নাগরিক সমান অধিকার পাবে সকল হিন্দু, ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, নারী পুরুষ, সাংবিধানিকভাবে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে বাংলাদেশ জামাত ইসলামী। প্রিয় ভাইরা, আর একটি বৈশিষ্ট্য হচ্ছে এই বাংলাদেশের ইতিহাসে এইবার ব্যতিক্রম, সমস্ত ইসলামী শক্তি একজোটে জামাতের নেতৃত্বে একত্রিত হয়েছে। জরমনার সম্মানিত পীর মুফতি রেজাউল করিম সহ মামুনুল হক আর ফেসিবাদ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী, জাতীয়তাবাদী শক্তির তরুণ যে আবির্ভাব, তারা সবাই জামাতের সাথে একজোটে আছে ইনশাল্লাহ। সুতরাং আমাদের বিজয়কে কেউ ঠেকাতে পারবে না। এই দীর্ঘ ১৭ বছরে অনেক জুলুম হয়েছে। সাতটা চত্বরে হাজার হাজার মানুষকে, আলেমকে গুম করা হয়েছে, দেশের বড় বড় আলেমদেরকে জেলখানায়, তারপরে আয়না ঘরে পুলিশ দিয়ে নির্যাতন করা হয়েছে। সেই সব নির্যাতনের বিপক্ষে এইবার সকলে একমত হয়েছে। প্রিয় ভাইরা, সুতরাং অনেকদিন বলেছে লোকেরা আমাদেরকে, আপনারা এক হন না, আপনাকে ভোট দেবো কিভাবে? এইবারে বল তাদের করে দিয়ে দিলাম যে আমরা এবার এক। আমিরা তোমার বলেছেন সব জায়গায়, এবং চরমনায় বর্তমান পীর মুফতি রেজাউল করিম রহমাতুল্লাহ বারাকাল্লাহু বিহায়াতি বলেছেন সব জায়গায় হবে একটি মাত্র বাক্স ইসলামপন্থীদের। সুতরাং যারা এতদিন আমাদেরকে বিভক্তি কথা বলেছে, এবার আমাদের কোনো বিভক্তি নাই, আমরা সবাই এক মঞ্চে আছি। আসুন আমরা সবাই মিলে একবার, সব দলের ক্ষমতা আমরা দেখেছি, জাতির কাছে এই দাওয়াত আপনারা দিবেন যে আমরা সবার ক্ষমতা দেখেছি, শুধুমাত্র ইসলামপন্থীর ক্ষমতা দেখা বাকি আছে। আসুন একবার আমরা সবাই মিলে ইসলামপন্থীর ক্ষমতা নেওয়ার চেষ্টা করি। প্রিয় ভাইরা, আর দুইটি কথা আমি বলবো।
অনেকে ভয় দেখাবে ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে এদেশে অমুসলিমদের কি অবস্থা হবে। ইতিহাস সাক্ষী, খেলাফতের রাশেদার 30 বছর, ওসমানিয়া খেলাফতের 500 বছর পৃথিবীর বিভিন্ন দেশ মুসলমানরা শাসন করেছে। সেখানে ছিল বিভিন্ন ধর্মের মুসলমানরা, বিভিন্ন ধর্মের নাগরিকরা। ইসলামের যদি সরকার প্রতিষ্ঠিত হয়, সকল নাগরিক তার নাগরিক অধিকার সমানভাবে ভোগ করবে, সকল নাগরিক তার ধর্মীয় অধিকার সমানভাবে ভোগ করবে। 26-এর অভ্যুত্থানের পরে দেখেছেন আমরা হিন্দুদের বিভিন্ন মন্দির আমাদের লোকের পাহারা দিয়ে তাদের ধর্মীয় উৎসব পালন করার ব্যবস্থা করে দিয়েছি। আমরা তাদের বাড়িঘর আমরা পাহারা দিয়েছি। ইনশাআল্লাহ ইসলামপন্থীরা যদি ক্ষমতা আসে, কোন অমুসলিম নাগরিকের ন্যূনতম নাগরিক অধিকার ক্ষুণ্ণ হবে না। 2 নম্বর আরেকটা ভয় দেখাবে আপনাদেরকে, দেশের লক্ষ লক্ষ নারী চাকরি করে, তাদের চাকরি কি অবস্থা হবে। আমির জামাত পরিষ্কার বলেছেন, নাগরিক অধিকার ক্ষেত্রে কোন রকম বৈষম্য কারবারি হবে না, বরঞ্চ নারীদের চাকরির অধিকার আরো বাড়বে, ডিউটি তাদের কমবে। সুতরাং চাকরি দেওয়ার কোনো সম্ভব কারো ভয় নাই। ইসলামপন্থীরা ক্ষমতা গেলে নারীর অধিকার আরো বেশি সুরক্ষিত হবে, অমুসলিমের অধিকার আরো বেশি সুরক্ষিত হবে। সুতরাং সকলের কাছে এই দাওয়াত পৌঁছে দিন যে আপনারা সবাইকে দেখেছেন আমাদের মাহমুদ হোসেন বাকাউল যে কোনো বিচারে এই আসনের সর্বশ্রেষ্ঠ প্রার্থী। জামাতে এই 3টি আসনে এবং সারা বাংলাদেশে যে সমস্ত প্রার্থীদেরকে নমিনি করেছেন, একজন প্রার্থীও নিজেরা নমিনেশন জন্য আবেদন করে নাই, বরং এলাকার সকল মানুষের সমর্থন নিয়ে তাদেরকে এক দায়িত্বের বোঝা আমরা চাপিয়ে দিয়েছি। সুতরাং তারা কোনোভাবেই তাদের ভাই ব্রাদার আমাদের দলের লোকজন একজন মানুষের চাঁদাবাজি করেছে এরকম কোন ইতিহাস সৃষ্টি করতে দেখাতে পারবে না কেউ। আমাদের বন্ধুরা যারা ক্ষমতায় ছিল আবার ক্ষমতা আসতে চায়, তাদের ইতিহাস সম্পর্কে আমাদের জানার কোনো বাকি নাই। সুতরাং দেশবাসী আসুন, আমাদের প্রার্থী যে কোনো বিচারে সকলের তুলনায় ন্যায়, যোগ্যতা, দক্ষতা, ক্ষুধাভীতি এবং ইনসাফের দৃষ্টিতে আমাদের প্রার্থী অনন্য। সুতরাং আল্লাহর আইনের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, এবং যেই জন্য এই যুবকেরা প্রাণ দিল, ন্যায়ের শাসন, উই ওয়ান্ট জাস্টিস, ন্যায়ের শাসন চাই, সেই ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হবে। যদি এই ইসলামপন্থীরা ক্ষমতায় আসে তাহলে এই যুবকদের রক্ত সার্থক হবে, শহীদদের রক্ত সার্থক হবে, অন্যথায় আবার চাঁদাবাজরা, পেশিবাজরা, নতুন পেশিবাজ আসবে। সুতরাং যারা আসছে সবাই গ্রামে গঞ্জে আমাদের এই দাওয়াত পৌঁছে দিন যে আমরা নতুন বাংলাদেশ করতে চাই, ন্যায়ের শাসন করতে চাই, বৈষম্যের সমাজ করতে চাই। যেই চেতনা নিয়ে মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিল সেই চেতনাই হবে আমাদের এই আন্দোলনের মূল মন্ত্র। শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা হবে, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে এবং সকলের সমান নাগরিক অধিকার নিশ্চিত হবে। এখানে কোনো বড় ছোট জাতি, বান্দরবনের জাতি কোনো বা দাঁড়িয়ে থাকবে না, সবাই হবে বাংলাদেশি, সবাই হবে বাংলাদেশি। আর ধর্ম বিচারে যার যা ধর্ম সে পালন করবো। আপনারা অনেক কষ্ট করে এখানে অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছেন। আমাদের মাহমুদ বাকুল ভাইয়ের পক্ষে গ্রামে গঞ্জে যে যেখানে আছে সর্বত্র তাদের পারিবারিক কথা, তার ব্যক্তিগত কথা এবং আমাদের দলীয় যে দৃষ্টিভঙ্গি মানুষের কাছে পৌঁছে দিয়ে প্রতিটা ঘরে ঘরে সে যে দলের হোক সকলের কাছে দাওয়াত পৌঁছে দিন যে কোরআন সকলের, হাদিস সকলের, নবীজি সকলের। সুতরাং আসুন একবার কোরআন আইন কায়েম করার জন্য, একবার নবীজির আদর্শ বাস্তবায়নের জন্য আমরা সবাই মিলে একবার ইসলামপন্থীদের ক্ষমতায় দেই এবং আমরা দেখি যে আল্লাহর ঘোষণা আছে ইসলামপন্থীরা ক্ষমতা আসলে আকাশ থেকে বরকত নাজিল হবে, জমিনের বরকত খুলে দিবেন। সুতরাং সকলের কাছে দাওয়াত পৌঁছে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। একটা স্লোগান দেব, সবাই সেই স্লোগানে শরীক হতে হবে। সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। আসসালামু আলাইকুম। সভাপতি আজকের আয়োজনে সভাপতির বক্তব্যের মধ্যে শেষ হবে। তার আগে আমি একটু দুটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। যারা বাইক নিয়ে আছেন, আমাদের এখানে আয়োজন শেষ হলে বাইকগুলো নিয়ে সবাই ডাকবাং করতে চলে যাবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের উপজেলা এবং পৌরসভার ইউনিয়ন ও পৌরসভার সভাপতি, সেক্রেটারি এবং ওয়ার্ড সভাপতিবৃন্দ, তারা সকলে আপনারা এবং রকমবৃন্দ আপনারা এখানে মাইকে ওয়াজ করে ডাকবাং করতে সময় দিবেন। সভাপতি পর্যায়ে সভাপতি বক্তব্য রাখবেন আজকের আলোচনা সমাজের সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় উপজেলা সভাপতি আমির জনাব মাওলানা হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমি প্রথমে কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাই আজকে
আমাদের জামাত মনোনীত প্রার্থী জনাব অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাল ভাইকে মুবারকবাদ এবং কৃতজ্ঞতাবোধ জানাই। আমি বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সকল জনশক্তিকে শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি সাংবাদিক বৃন্দদেরকে ধন্যবাদ জানাই আজকের আমাদের এই প্রোগ্রামকে সহযোগিতা করে সাফল্যমণ্ডিত করার জন্য। আমি প্রশাসনের বিভিন্ন স্তরের ভাইদেরকে মোবারকবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দর কাছে আমি কৃতজ্ঞ, তারা আমাদের এই পথসভায়, আমাদের এই সংবর্ধনা সভায় উপস্থিত হয়ে আমাদের সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করেছেন। এজন্য সবাইকে ধন্যবাদ জানাই। আজকের এই প্রোগ্রাম সংক্ষিপ্ত হলেও আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পেরেছি। আমি পূর্বে বক্তব্য দিলে বেদরগঞ্জের কিছু সমস্যা আমাদের প্রার্থীকে আমি স্মরণ করিয়ে দিতে চাই। বেদরগঞ্জে একটি হাসপাতাল আছে, অত্যন্ত জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ হাসপাতালে রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে। বেদরগঞ্জের হাসপাতালে ডাক্তার সংকট এবং বিভিন্ন যন্ত্রপাতির অভাব। এই বিষয়ে যেহেতু আপনি সারা বাংলাদেশের ডক্টরস ফোরামের জেনারেল সেক্রেটারি, এই বিষয়ে আপনার ক্ষমতা আসার আগেই, এমপি হওয়ার আসার আগেই আপনার কাছে এই সহযোগিতা চাই। বেদরগঞ্জের একটি পৌরসভা আছে, যদিও কাগজে কলমে ৩য় শ্রেণীর পৌরসভা, কিন্তু এই পৌরসভায় ভালো ড্রেনেজ ব্যবস্থা নেই, পয় নিষ্কাশন নাই, নাগরিক সুবিধা নাই। এই বিষয়ে আপনার সজাগ দৃষ্টি কামনা করছি। আর একটি বিষয়, বেদরগঞ্জ থেকে শরীয়তপুরে রোডটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সেখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়। সেই ব্যাপারেও আমি দৃষ্টি আকর্ষণের জন্য অনুরোধ করছি। সর্বশেষ বেদরগঞ্জ কলেজ রোড, যে বড় নদীতে একটি ব্রিজ, এই ব্রিজটি অত্যন্ত সরু, সেখানে একটা গাড়ি, বড় একটি গাড়ি আসলে দ্বিতীয় আর একটা গাড়ি এই ব্রিজ পার হতে পারে না। এই ব্রিজটি প্রশস্ত করার জন্য যাতে ব্যবস্থা গ্রহণ করতে পারেন, সেই জন্য উদাত্ত আহ্বান রেখে সর্বস্তরের জনগণকে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আবারও সবাইকে আমরা যত আহ্বান করব, তখন সবাই সমবেত হয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে সর্বশেষ জুলাই আগস্টের শহীদদের প্রতি আবারও কৃতজ্ঞতা, সালাম এবং তাদের শাহাদাত কামনা করে, যারা অসহায় পঙ্গু তাদের সুস্বাস্থ্য কামনা করে, এবং শরীয়তপুরের একমাত্র শহীদ, সেই শহীদের বাড়ি এই বেদরগঞ্জ, তার শাহাদাতকে আল্লাহ পাক কবুল করুন, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবার সমাপ্তি এখানেই ঘোষণা করা হলো।